ইরান চাই যে মধ্যপ্রাচ্যের জনগণের থাকবে। আমেরিকা যে সুপার পাওয়ার, এটা আমরা দেখেছি, আফগানিস্তানকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ইরান বারবারই বলেছে যে আমাদের হাতে এমন কিছু আছে যা দেখলে বিশ্ববাসী বিস্মিত হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম নাহিদ। সাম্প্রতিক সময়ে যে ইরান ইসরায়েল যে যুদ্ধ, আমরা তো মনে করছি যুদ্ধ শুরুই হয়ে গেছে। এই যুদ্ধের পেছনে আসলে ঘটনাটা কি, কেন হলো এই যুদ্ধটা শুরু হলো কেন? এই যুদ্ধ শুরুর প্রধান যে কারণ সেটি হচ্ছে যে ইরানের যে পরমাণু কর্মসূচি আছে, এই পরমাণু কর্মসূচিটাকে ইসরায়েল, আমেরিকা এবং পাশ্চাত্যের বেশ কিছু দেশ একটা হুমকি হিসেবে মনে করে। তারা মনে করে যে ইরান পরমাণু বোমা বানাবে দিয়ে, এবং যেহেতু ইসলামী বিপ্লবের দেশ ইরান এবং ইরানের সাথে ইসরায়েল এবং বিশেষ করে পাশ্চাত্যের দেশ হিসেবে আমেরিকার একেবারে প্রচণ্ড শত্রুতা, সেই ক্ষেত্রে যদি ইরান পরমাণু সক্ষমতা অর্জন করে এবং তার থেকে যদি পরমাণু বোমা বানানোর ব্যবস্থা করে ফেলে, তাহলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অস্তিত্ব সংকটের মুখে পড়বে এবং ইসরায়েলের নিরাপত্তার জন্য এটা মারাত্মক রকমের আঘাত, ঝুঁকি। আবার যেহেতু ইসরায়েল আমেরিকার স্বার্থ রক্ষা করার জন্য মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মিত্র বা বন্ধু, সেক্ষেত্রে ইসরায়েলের যেমন নিরাপত্তা সংকট, তেমনি আমেরিকার স্বার্থ সংকটের মুখে পড়বে। এবং আপনি জানেন যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশ, ইরান নিজেও মুসলিম দেশ, বাট অন্যান্য মুসলিম দেশগুলো থেকে ইরানকে নানান কৌশলে, নানান কায়দায়, ধর্মীয় আবরণে, ধর্মীয় সেন্সিটিভিটি ব্যবহার করে, প্লাস আঞ্চলিক স্বার্থকে তাদের মতো করে উদ্ধার করার জন্য এই দেশগুলোর ভিতরে নানান কায়দায়, নানানভাবে ডিভিশন তৈরি করে রেখেছে, বিভক্তি তৈরি করে রেখেছে। কেমন? তো এই সমস্ত জায়গায় যেহেতু যদি যদি ইসরায়েল এবং আমেরিকার স্বার্থ ক্ষুণ্ণ হয়, তাহলে এই সমস্ত দেশের কাছ থেকে যে সহজে যে স্বার্থ উদ্ধারের যে পথ তৈরি করে রেখেছে, সিস্টেম তৈরি করে রেখেছে, ইরান যদি মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় শক্তিশালী দেশ হয়ে যায়, তাহলে আমেরিকা এবং ইসরায়েলের জন্য সেটা সংকটের কারণ। এই জায়গা থেকে তারা পরমাণু কর্মসূচি, ইরানের পরমাণু কর্মসূচি চলুক, এটা সাকসেস হোক, এটা চায় না। এটাই একটা কারণ। যুদ্ধের আরো অনেকগুলো কারণ আছে। এটা কি ভাইয়া, এখানে কি প্যালেস্টাইনের উপরে যে ইসরায়েলের অনবরত হামলা, এটার কোনো এফেক্ট আছে কিনা? না, এটা তো এটাও ওই একই যোগসূত্রের সাথে, মানে ফিলিস্তিনের উপর যে ইরানের হামলা বা ফিলিস্তিনি যোদ্ধাদের ইসরায়েলের ভেতরে অভিযান 2023 সালের 7 অক্টোবর, এই সমস্ত সবকিছুর সাথে এই যে আমি এতক্ষণ তা বললাম, মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েলের স্বার্থ, তাদের অবস্থান এবং তাদের অস্তিত্ব, আবার অন দ্য আদার হ্যান্ড ইরানের শক্তিশালী অবস্থান, শক্তিশালীভাবে উঠে আসা, এই সমস্ত সবকিছুই জড়িত। ইরান চাই যে মধ্যপ্রাচ্যের জনগণের থাকবে। এখানে আমেরিকা বা বিদেশে যে সমস্ত সেনা উপস্থিতি আছে, সেই সমস্ত সেনা উপস্থিতির অবসান ঘটুক, সেই সমস্ত দেশের সেনাদের থাকার দরকার নেই ইরান মনে করে, বা ইরানের সাথে যারা খুব ঘনিষ্ঠ মিত্র তারা মনে করে। আর ইসরায়েল এবং আমেরিকা তারা প্রত্যাশা করে বা তারা চায় বা তারা এই কৌশলে দীর্ঘদিন ধরে এগোচ্ছে বা এই নীতি অনুসরণ করে যে মধ্যপ্রাচ্য যেহেতু সম্পদের আধার, এখানে গ্যাস, তেল থেকে শুরু করে সব ধরনের খনিজ সম্পদ মোটামুটি আছে। ইরান থেকে শুরু করে আপনার কুয়েত, ইরাক, সৌদি আরব, জর্ডান, সিরিয়া, তারপরে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান, ইয়েমেন, এই প্রত্যেকটা দেশে সম্পদ পরিপূর্ণ ভরা। এই সমস্ত সম্পদগুলো কিভাবে কুক্ষিগত করে রাখা যাবে এবং এইগুলো এদেরকে, এই সমস্ত দেশের জনগণকে বা এই সব দেশকে বঞ্চিত করে কিভাবে ইসরায়েল এবং আমেরিকা বা তার পশ্চিমা মিত্ররা ভোগ দখল করবে, সুবিধা নেবে, এই চিন্তা থেকেই মূলত ইরান এবং তার মিত্ররা মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েলের উপস্থিতি পছন্দ করে না। ইরানের মিত্র কারা? ইরানের মিত্ররা এখানে যদি রাষ্ট্র হিসেবে দেখেন, তাহলে আমরা এই মুহূর্তে বলতেই পারি ইরানের মিত্র আছে ইরাক,
সিরিয়ার বাশার আসাদ সরকারের পতনের পর হয়তো পরিস্থিতি ভিন্ন হয়েছে, কিন্তু দীর্ঘ এত বছর ধরে তো ইরানের সাথে সিরিয়ার ভীষণ রকমের ঘনিষ্ঠতা ছিল। তারপরে আপনার কাতারের সাথে তাদের ঘনিষ্ঠতা আছে, কুয়েত এবং ওমানের সাথে ইরানের কিন্তু বিশেষ ঘনিষ্ঠতা আছে। সরাসরি মধ্যপ্রাচ্যের যে দেশগুলো জিসিসি, যেটা কোঅপারেশন গালফ কাউন্সিল, যেটা এই সংস্থার সদস্য হচ্ছে সৌদি আরব, ইরাক, কুয়েত, তারপর আপনার বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান। এর ভিতরে কিন্তু একটা বিভক্তি আছে। এই প্রশ্নটাই আমি আপনার কাছে আমি বলি এখানে, এই বিভক্তিগুলো কেউ যেমন বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সরাসরি সৌদি আরবের পক্ষে, আর কুয়েত, ওমান এই দুটো নিরপেক্ষ থাকে। ইরানের সাথেও সম্পর্ক রাখে, সৌদি আরব বা তার যে মিত্র বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের করতে পারেন তাদের সাথে সম্পর্ক রাখে। আর কাতার কিন্তু 2017 সাল থেকে বিশেষ করে একেবারেই সৌদি ব্লকের বাইরে চলে গেছে। আপনি জানেন যে কাতারের উপরে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর অবরোধ দিয়েছিল, জানেন নিশ্চয়ই। সেখানে তখন কিন্তু কাতার ইরানের সাথে ভীষণ রকমের সম্পর্ক মেনটেন করতো বা ইরান পাশে দাঁড়িয়েছিল। তো সেক্ষেত্রে এই যে ডিভিশনগুলো আছে, বাট এখানে আমরা যদি ইরানের মিত্র কারা তা খুঁজি, তাই অবশ্যই বলতে হবে ইরানের মিত্র কাতার, ইরানের মিত্র ইরাক, ইরানের মিত্র ওমান, কুয়েত, এদের সাথে ভালো মিত্রতা আছে। আবার এটাও ঠিক যে যেমন সংযুক্ত আরব আমিরাতের সাথে অনেকদিন ধরে ইরানের খুব ভালো সম্পর্ক ছিল না, বাট ইরানের ব্যবসা বাণিজ্যের একটা বিরাট বড় কেন্দ্র হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, দুবাই, শারজা, এই সমস্ত জায়গায় কিন্তু ইরানি ব্যবসায়ীদের বিরাট উপস্থিতি, এবং তারা দুবাইয়ে অবস্থান করে ইরানের ব্যবসাটাকে বহির্বিশ্বে মেনটেন করে এবং ইরানের পণ্য বিক্রির ক্ষেত্রে এই জায়গাগুলো ব্যবহার করে ইরানি জনগণ, ইরানি নাগরিকরা। সেক্ষেত্রে ইরানের মিত্রদেরকে আপনি খুঁজলে এইভাবেই দেখতে হবে। সৌদি আরব তো মুসলিম বিশ্বের অনেক, আমরা আমাদের বড় ভ্রাতা, আমরা বড় ভাই আমরা মনে করি। সৌদি আরব কেন ইরানের সাথে সংযুক্ত হচ্ছে না? এটা কি শিয়া সুন্নির দ্বন্দ্বের কারণে, নাকি তাদের আমেরিকার সাথে গোপন সম্পর্ক? শিয়া সুন্নির দ্বন্দ্বটাই তো ওই যে বললাম যে মধ্যপ্রাচ্যের এই সম্পদগুলো এখান থেকে শোষণ করে নেওয়ার জন্য যখন যেখানে যেভাবে প্রয়োজন সেই জায়গায় সেইভাবে তখন দ্বন্দ্বটা তৈরি করে, বিভেদ তৈরি করে, বিশৃঙ্খলা তৈরি করে, অস্থিতিশীলতা তৈরি করে, পারস্পরিক সম্পর্কের সংকট তৈরি করে দেয়। আমেরিকার এই সমস্ত ব্যাপারে তো দীর্ঘ তৎপরতা এবং দীর্ঘ অভিজ্ঞতা আছে আমি বলবো। এসব ক্ষেত্রে আমেরিকা, ইসরায়েল বিশ্বের মানে 1 নম্বর অভিজ্ঞ দেশ মানুষের ভেতরে, দেশের ভেতরে সংকট তৈরি করে দেওয়ার ক্ষেত্রে। তো শিয়া সুন্নির দ্বন্দ্ব ওই যে মধ্যপ্রাচ্য থেকে সম্পদ হাতিয়ে নেওয়া, মধ্যপ্রাচ্যকে কন্ট্রোল করা, মধ্যপ্রাচ্যের বিশাল সম্পদের ভান্ডার, এর উপরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করা, এইগুলোর জন্যই শিয়া সুন্নি দ্বন্দ্ব একটা ইস্যু মাত্র। এটা একটা উপকরণ। বিভিন্ন কায়দায় বলছে যে বিভিন্ন কায়দায় দেশগুলোর ভিতরে যে বিভক্তি সৃষ্টি করতে হয়, তার ভিতরে একটা উপায় হচ্ছে শিয়া সুন্নির দ্বন্দ্ব। এছাড়া আরো বিভিন্ন রকমের ব্যাপার আছে। তো শিয়া সুন্নির দ্বন্দ্বের ব্যাপারটা ইরান গেলেনি। ইরান মনে করে যে শিয়া সুন্নির দ্বন্দ্ব মানেই হচ্ছে সাম্রাজ্যবাদীদের আমাদেরকে শোষণ করে, আমাদেরকে ডমিনেট করার মাধ্যম, ব্যবস্থা, এইখানে পা দেওয়া যাবে না। কিন্তু ধরুন ইরান এবং সৌদি আরব দুটো পক্ষকে যদি ধরি, ইরান বুঝলো এটা, যদি সৌদি আরব যদি না বুঝে, তাহলে তাকে আপনি কিভাবে বোঝাবেন? যতই ইরান বলে যে আমি তোমার সাথে আছি, তুমি আমার প্রতিবেশী, তুমি আমার থেকে নিরাপদ, কিন্তু সৌদি আরব যদি বিশ্বাস না করে তাহলে ইরান কি করতে পারে? ব্যাপারটা এরকম পর্যায়ে আছে। জি ভাইয়া, আমি যতদূর জানি যে একসময় ইরানের সাথে ইসরায়েলের সম্পর্ক অনেক ভালো ছিল। পরবর্তীতে আয়াতুল্লাহ খামেনিদের যে দল, এই দলের যে ইসলামিক বিপ্লবটা হওয়ার পরে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করে ওই জায়গাতেই প্যালেস্টাইনের এম্বাসি বসানো হয়। এই যে তাদের এই যে একটা ট্রান্সফরমেশন, এটাকে মানে আপনি কি মনে করেন যে এইটা হয়েছে কি? দেখুন, 1979 সালের 11ই ফেব্রুয়ারি ইরানে যে ইসলামী বিপ্লব সফল হলো, এই ইসলামী বিপ্লবের মূল চেতনা যেটা ছিল সেটা হচ্ছে যে ইরানের জনগণকে যেমন রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে মুক্ত করা, তেমনি মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েলের যে একচ্ছত্র আধিপত্য ছিল, এই আধিপত্যকে
ধ্বংস করা, আধিপত্যের অবসান ঘটানো। তেমনি ইরান হচ্ছে হাজার বছরের ঐতিহ্যবাহী বিরাট ইতিহাস ঐতিহ্যের দেশ, বিরাট সংস্কৃতির দেশ, সংস্কৃতি, সাহিত্য, আমরা সবাই জানি যে সাহিত্য সংস্কৃতিতে ইরানের কি অবদান। বিশ্ব জ্ঞান বিজ্ঞান চর্চার একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে ইরান। সেই দেশটাকে এই রাজতান্ত্রিক সরকার, রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার অধীনে এনে তার সাহিত্য সংস্কৃতি চর্চা, তার ইতিহাস ঐতিহ্য, তার যে আপনার শক্তিমত্তা, তার যে একসময় পার্সিয়ান এম্পায়ার ছিল, পারস্য সাম্রাজ্য ছিল, আর সেই পারস্য সাম্রাজ্য আমেরিকা এবং ইসরায়েলের হাতের পুতুল বানিয়ে ফেললো রেজা শাহ। তো এই সমস্ত বিষয়গুলো ইরানের জনগণ যেমন পছন্দ করে, তেমনি ইরানের বিশেষ করে আলেম সমাজ, যেটা আসলে ইরানের আলেম সমাজ তো আমাদের এই সমস্ত সাধারণ আলেমের মতো না, তারা দেশ নিয়ে, রাজনীতি নিয়ে, সমাজ নিয়ে, মানুষ নিয়ে, মানবতা নিয়ে, বিশ্বকে নিয়ে ভাবে। কেমন তো তারা ভাবতে থাকলেন আমাদের হুজুরদের মতো জিলাপির বিনিময়ে বক্তব্য পাল্টে দেয়। আমি ঠিক এইরকম ভাবে বলবো না, আমি ঠিক আমি বললাম আর কি। হ্যাঁ, অনেকেই আছেন এরকম, সবাই না ভাইয়া। তারপরে আমরা যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে ইরান তো যুদ্ধ করছে। আমি এখানে গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ থেকে যাচ্ছে। তো এইরকম প্রেক্ষাপটে যখন ইরানে ইসলামী বিপ্লব হলো, তখন আলটিমেটলি ইরানের ইসলামী বিপ্লবের যারা নেতা থাকলেন তাদের সামনে প্রশ্ন এসে দাঁড়ালো, আমরা যে বিপ্লব করলাম, এখন বিপ্লব করার পরে আমার শত্রুকে মিত্রকে এটা তো পরিষ্কার করতে হবে, আমার অবস্থানটা কি হবে, আমি বিপ্লব টিকিয়ে রাখবো, কার কার থেকে আমাকে সতর্ক থাকতে হবে, এটা পরিষ্কার দৃষ্টিভঙ্গি তো থাকতে হবে, নীতি আদর্শ থাকতে হবে। যেমন আমাদের বাংলাদেশে 5ই আগস্ট বিপ্লব একটা হয়েছে, কিন্তু এটা যে বিপ্লব নাকি গণ অভ্যুত্থান নাকি গণ আন্দোলন নাকি ছাত্র জনতার আন্দোলন, এটাই এখনো পরিষ্কার না, আমরা সংজ্ঞায়িত করতে পারি না এটা কি। আর আমরা এই বিপ্লবকে ধারণ করে আমরা কোথায় যেতে চাই, আমরা কি নীতি আদর্শ গ্রহণ করবো, আমাদের শত্রুকে মিত্রকে, আমাদের ফরেন পলিসিতে কোনো রিভিশন আনা দরকার আছে কিনা সেটা রিভাইজ করা দরকার, এখনো কিচ্ছুই করতে পারি। শুধু তাই না, আমরা যে অনেক কিছু করার চেষ্টা করছি অভ্যন্তরীণভাবে, সেগুলোও কিন্তু এখন অনিশ্চয়তার মুখে অবস্কিউর। কিন্তু ইরানের, তারা বুঝে ফেলেছিল যে ইরানের বিপ্লবের যারা নেতা, তারা কিন্তু তাদের কাছে সুস্পষ্ট এজেন্ডা ছিল, সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা ছিল, এবং তারা কোথায় যেতে চান, কি করতে চান, এবং তাদের লক্ষ্যটা কি, কত দূর যেতে চান। 10 বছরের লক্ষ্য, 20 বছরের লক্ষ্য, 50 বছরের লক্ষ্য, 100 বছরের লক্ষ্য, এরকম প্ল্যান আছে তাদের। এই প্ল্যানের আওতায় তারা একেবারে খুব দ্রুতই সেট করে ফেললো যে এই বিপ্লবের প্রধান শত্রু হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। যখন সে শত্রু চিহ্নিত করে ফেলতে পারে, তখন কিন্তু তার এই শত্রুর মোকাবেলায় বা তার নিজের নিরাপত্তা ব্যবস্থার জন্য কি কি করতে হবে সে কিন্তু বুঝতে পারে যে আমার শত্রু এই, তার বিরুদ্ধে আমাকে কি কি করতে হবে। আসলে কথা বলে এই জায়গা থেকে শেষ হবে না, আমি এখানে শেষ করি, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে। এই জায়গা থেকেই ইরান একটা অবস্থান গ্রহণ করে ফেলল, যার কারণে বিপ্লবের আগে ইসরায়েল ছিল ইরানের সবচেয়ে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঘনিষ্ঠ দেশ, আর আমেরিকার সবচেয়ে কাছের বন্ধু ছিল ইরান। কিন্তু বিপ্লবের পরিবারে জাস্ট আমাদের বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু অনেকটা ওইরকম, আমাদের আগের সরকারের সবচেয়ে বড় বন্ধু ছিল ভারত, এখন আমরা আর ভারতকে এই পরিবর্তনটা হয়েছে, আগাতে চাচ্ছি, পরিবর্তনটা হয়েছে। জি আমি পরে যাচ্ছি ভাই। আসলে তো অনেক প্রশ্ন থাকে আপনার কাছে। এই যে ইরান যুদ্ধ করছে, এখানে হিজবুল্লাহ, হুথি এবং হামাস, তাদের আসলে কোনো ইনভলভমেন্ট আছে কিনা? আমি সবসময় বলি এটা, এবং এটা খুব পরিষ্কার, ইরানও বলে, ওই সমস্ত সংগঠনগুলো কম বেশি বলে। আমরা যে 3 সংগঠনের কথা বলছি, হামাস, হিজবুল্লাহ এবং হুথি, এর প্রত্যেকটা সংগঠনকেই মূলত ইরান কোনো না কোনোভাবে সাহায্য সহযোগিতা করে আজকের এই পর্যায়ে নিয়ে এসছে। সেই সাহায্য সহযোগিতা আপনার অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, প্রযুক্তি দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, জ্ঞান বিজ্ঞানের যে ধারণাগুলো এগুলো দিয়ে, নলেজ দিয়ে, তারপরে ইসরায়েলের মতো বা আমেরিকার মতো প্রতিষ্ঠিত শক্তির বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, তাহলে সেই লড়াইয়ে কী রকমের ধৈর্য ধারণ প্রয়োজন, কী রকমের শক্ত অবস্থান, ইস্পাত দৃঢ় অবস্থান দরকার, এই বিষয়গুলো ইরানের কাছ থেকে আমি মনে করি
যে এই সমস্ত সংগঠনের যোদ্ধাদেরকে শেখানো হয়েছে। তা না হলে আজকে গাজায় 20 মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলছে, আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, এবং সেখানে প্রায় 60,000-এর বেশি মানুষ মারা গেছে, বেসামরিক নাগরিক, এবং তার 3 ভাগের 2 ভাগ নারী এবং শিশু। তো এইরকম একটা জঘন্য পরিস্থিতির মধ্যেও এখনো কিন্তু গাজাকে ইসরায়েল পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেনি, কবজা করতে পারেনি। এখনো সেখানে যুদ্ধ হচ্ছে। গত পরশু দিনও ইসরায়েলের 2 জন সেনা মারা গেছে, তার আগের দিন একজন মারা গেছে। এভাবে যুদ্ধ কিন্তু হচ্ছে। এইটার কৃতিত্ব কি আপনি হামাস এবং ইরানকে দিতে চাচ্ছেন? আমি সেই কৃতিত্ব দেওয়ার আগে যে কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে হামাস, একইভাবে হিজবুল্লাহ এবং একইভাবে ইয়েমেনের হুতি, শুধু তাই না, ইরাকে যে রেজিস্ট্যান্স ফোর্স আছে তারাও, এই প্রত্যেকটা সংগঠনকে ইরান বিভিন্নভাবে পেট্রোনাইজ করেছে, অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, জ্ঞান বিজ্ঞানের ধারণা দিয়ে, এবং যুদ্ধকালীন যে টিকে থাকার যে একটা মেন্টালিটি, ধৈর্য এবং কষ্ট সহিষ্ণুতা, এই সবগুলোই প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে আমি বিশ্বাস করি। এবং আপনি নিশ্চয়ই জানেন ইরানের আল-কুদস নামে একটা ফোর্স আছে, যে ফোর্স মূলত মধ্যপ্রাচ্যে মার্কিন বা পশ্চিমা আধিপত্যবাদ এবং ইসরায়েলি দখলদারিত্বের অবসানের জন্য কাজ করবে। এই যে সমস্ত সংগঠনের কথা আমরা বলছি, এরা সবাই ওই আল-কুদস ফোর্সের কমান্ডের অধীনে কাজ করে। ফলে এই প্রত্যেকটা সংগঠনের উপরে ইরানের একেবারে সরাসরি প্রভাব রয়েছে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো সরাসরি হুমকি দিয়ে দিলেন, এবং আমেরিকার যে সুপার পাওয়ার, তাদের যে সুপার বম্বগুলো আছে, এগুলো যদি ব্যবহার করে বা তাহলে আসলে ইরান কতটুকু টিকতে পারবে যুদ্ধে? কাছে কি মনে হয়? আসলে ব্যাপার হয়েছে কি, যে নিশ্চয়ই আমেরিকা বড় শক্তি, কোনো সন্দেহ নেই। জি, নিশ্চয়ই ইসরায়েলও আমেরিকার একেবারে একটা এক্সটেন্ডেড ফোর্স, তাতেও কোনো সন্দেহ নেই। জি। এবং আমি তো বলি যে ইসরায়েল তো আসলে প্রকৃতপক্ষে কোনো দেশ না, এটা দেশের চেহারা দেওয়া হয়েছে, কিন্তু ওটা প্রকৃতপক্ষে মার্কিন ঘাঁটি। তো ইসরায়েল যে যুদ্ধ করছে এটা বেসিক্যালি ইরানেরই যুদ্ধ, আমেরিকার যুদ্ধ, এবং আমেরিকাই সে যুদ্ধ করছে। ইসরায়েলের সমস্ত অস্ত্র প্রযুক্তি আমেরিকার প্রযুক্তি। ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং, তারপর আপনার আরো যে সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, এগুলো পারবে না, তাই থার্ড দিয়েও রেডি রেখেছে। কেমন থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকা দিয়ে রেখেছে। তো এই সমস্ত জায়গায় আমরা বিশ্বের গত 50 বছরের যদি বিষয়গুলো আমরা দেখি, তাহলে দেখবো যে আমেরিকা নিশ্চয়ই সুপার পাওয়ারের মতোই কাজ করেছে। সেই প্রথম পরমাণু বোমা আবিষ্কার করেছে, সেই প্রথম জাপানের বিরুদ্ধে পরমাণু বোমা হামলা চালিয়েছে, 1 বার না 2 বার, এবং তাতে 1 লাখের বেশি মানুষ মারা গেছে, আহত হয়েছে বহু। প্রজন্মের পর প্রজন্ম, আজকে এত বছর ধরে সেই দেশের মানুষ সেই হামলার, পরমাণু বোমা হামলার প্রভাবে এখনো প্রভাবিত, এখনো সেই আপনার যে তেজস্ক্রিয়তা, এগুলোর রেশ রয়েছে, তার ইতিহাস টানছে। এখনো হিরোশিমা দিবস পালিত হয়, এবং আশ্চর্যজনক হলেও আমেরিকার প্রেসিডেন্টরা সেখানে গিয়ে নির্লজ্জের মতো সেখানে যায় এবং সেখানে অনুষ্ঠান করে। যা হোক, তো এরকম এগুলো আমরা দেখেছি। আমেরিকা, আমি শেষ করি, অনেক স্ট্রেট ফরওয়ার্ড বলছেন, এজন্য আসলেই পজিটিভ। আমি থ্যাংক ইউ। আমি আরো বলি যে আমেরিকার সুপার পাওয়ার, আমেরিকার যে সুপার পাওয়ার, এটা আমরা দেখেছি। আফগানিস্তানকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, ইরাকের মতো একটা জনপদকে ধ্বংস করে দিয়েছে, সিরিয়াকে কি করেছে আমরা সবাই জানি। এরপরে লিবিয়ার একটা সুন্দর সুশৃঙ্খল একটা দেশ, উন্নত দেশ ছিল, সেই দেশটাকে মুয়াম্মার গাদ্দাফিকে হত্যার মধ্য দিয়ে দেশটাকে কি করেছে আমরা জানি। মধ্যপ্রাচ্য, মিশর, প্রত্যেকটা দেশে কি করেছে, কি হচ্ছে আমরা সবাই জানি। সে যে সুপার পাওয়ার এবং বিশ্বের জনপদ যে ধ্বংস করে দিতে তার জুড়ি নেই, তার পাশে কেউ দাঁড়াতে পারে না, এটা আমরা পরিষ্কার জানি। কিন্তু আপনি যে কথা বলেন যে আমেরিকা যদি হামলা চালায় তাহলে ইরান টিকতে পারবে কিনা, গতকাল রাতে ইরান একটা ক্ষেপণাস্ত্র ছুড়েছে, আপনি নিশ্চয়ই ছবি দেখেছেন, ভিডিও বা ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই রকমের ক্ষেপণাস্ত্র কি আমেরিকা কখনো পরীক্ষা করেছে, দেখেছেন? না। আমেরিকার হাতে যে সমস্ত অস্ত্র আছে, তার সব ধরনের অস্ত্র ইরানের হাতে আছে। ইরান সে কথা নিজেই বলছে
ইরান বলছে যে শত্রুরা আমাদের বিরুদ্ধে যা নিয়ে আগ্রাসন চালাবে আমরা তাই দিয়ে তাদের জবাব দেব। জি, তার মানে দাঁড়াচ্ছে যে they are prepared. ইয়েস, দে আর কমপ্লিটলি প্রিপেয়ার্ড। পাশাপাশি শুধু প্রিপেয়ার্ড না, হয়তো এমন কিছু আছে ইরানের হাতে যা আমেরিকার হাতে নেই। যেমন ইরানের হাতে কিন্তু হাইপারসনিক মিসাইল আছে, আমেরিকার হাতে এটা নেই। তারা 10 বার পরীক্ষা করে ওটা কনফার্ম করতে পারেনি, ওকে করতে পারেনি, ইসরায়েলের হাতে নেই। এবং এই যে হাইপারসনিক মিসাইল যেটা, এই হাইপারসনিক মিসাইল ঠেকানোর প্রযুক্তিও এই দুই দেশের কাছে নেই। ইসরায়েল এবং আমেরিকা বা তার পশ্চিমা মিত্ররা কারোর কাছেই এই হাইপারসনিক মিসাইল ঠেকানোর কোনো ব্যবস্থা নেই। শুধু তাই না, আমরা এর ভিতরে গতকালকেই খবর পাচ্ছি যে ইরানের হাতে একটা ক্ষেপণাস্ত্র আছে, মনে হয় গতকালকেই সেটা যেটা ব্যবহার করেছে সম্ভবত সেটা পাল্লা 6000 কিলোমিটার এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র 6000 কিলোমিটার। 6000 কিলোমিটার মানে ইসরায়েল শুধু না, ইউরোপের বহু দেশ এই ক্ষেপণাস্ত্রের আওতায়। পাশাপাশি মিডল ইস্টের যত মার্কিন ঘাঁটি আছে, ইউরোপের যত ঘাঁটি আছে, সমস্ত সবকিছু এই ক্ষেপণাস্ত্রের আওতায়। শুধু তাই না, আমি আপনাকে একটা কথা বলি, যে কথা আমি এখন কোনো জায়গায় কোথাও বলি, সেই কথাটা বলি আমি আপনাকে। ইরানের কাউসার ক্ষেপণাস্ত্র নামে একটা প্রজেক্ট ছিল, ক্ষেপণাস্ত্র প্রজেক্ট, যে ক্ষেপণাস্ত্র ছিল আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, যার পাল্লা ছিল সম্ভবত 12 বা 13,000 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্র নিয়ে 2004-5-6 সালের সময় কম বেশি আলোচনা হতো। পরবর্তীতে এই ক্ষেপণাস্ত্র প্রজেক্টের কথা কিন্তু একেবারেই আলোচনায় নেই, কেউ জানে না। তো যদি সেই কাউসার ক্ষেপণাস্ত্র, ইরান যেহেতু আমেরিকার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে এবং আমেরিকা যেহেতু ইরানের প্রধান শত্রু, আর ইরান যদি আমেরিকাকে মোকাবেলা করে, এবং তারা তো বলছে যে ওরা যা দিয়ে হামলা চালাবে আমরা তাই দিয়ে পাঠাতে হবে, তো তাহলে আমেরিকার কাছে যদি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকে, ICBM যেটা, কেমন, তাহলে ইরানের হাতেও তা থাকার কথা বা আছে। আচ্ছা, ইরান বারবারই বলেছে যে আমাদের হাতে এমন কিছু আছে যা দেখলে বিশ্ববাসী বিস্মিত হবে, যা দেখলে শত্রুরা, যা ব্যবহার করে শত্রুরা অনুতপ্ত হবে, রিগ্রেট করবে। এই মানে যুদ্ধ তো শুরুই হয়ে গেছে, তেলের বাজারে কোনো প্রভাব পড়বে কিনা? এটা অবশ্যই অলরেডি পড়েছে প্রভাব। আপনি এটা স্বাভাবিকভাবেই ধরে নিতে পারেন যে মধ্যপ্রাচ্য যেহেতু তেলের সবচেয়ে বড় সাপ্লায়ার, তার ভিতরে ইরানও একটি। ইরান সম্ভবত প্রতিদিন আন্তর্জাতিক মার্কেটে 20 লাখ ব্যারেল থেকে 20 লাখ ব্যারেল প্লাস তেল সরবরাহ করে। তো এই তেল যখন শুধু ইরানেরটাই যদি বন্ধ হয়, তাহলে ওইটাই তো ঘাটতি। 20 লাখ ব্যারেল তেল মানে কি, অনেক বড় বড় দেশের কয়েকটা দেশের ব্যবহারের, প্রতিদিনের ব্যবহারের জন্য হয়তো লাগে। তারপরে এইটা ঘাটতি পড়ে যাবে। পাশাপাশি ইরান বলছে যে যুদ্ধ লাগলে আমি যদি তেল বিক্রি করতে না পারি, তাহলে মধ্যপ্রাচ্যের 1 ফোঁটা তেলও হরমুজ প্রণালী দিয়ে পার হবে না। হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। তো হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেয়, তাহলে তেলের বাজার কোথায় যাবে বোঝেন? ইরাকের প্রধানমন্ত্রী আল সুদানি, তিনি গত পরশুদিন বা তার আগের দিন বলেছেন পরিষ্কার করে যে যদি যুদ্ধ লাগে এবং তেল পরিচালনা, তেল পরিবহন যদি বন্ধ হয়ে যায়, তাহলে তেলের ব্যারেল, প্রতি ব্যারেলের দাম পৌঁছাবে $300। এখন বর্তমানে বাজারে, যুদ্ধের আগে সম্ভবত $70 ছিল পার ব্যারেল। ইতিমধ্যে সেটা বেড়ে $75 বা $77 বা $80 ছুঁয়েছিল। আজকে শুনতে পাচ্ছি যে তেলের বাজারে কিছুটা কমেছে, কিন্তু সেটা তো একদম যা বেড়েছিল তা পুরোটা তো কমে যায়নি। কিন্তু যুদ্ধ যদি আরো ভয়াবহ আকার ধারণ করে, আমেরিকা যদি সরাসরি রাষ্ট্র হিসেবে যদি আমেরিকা এখানে জড়িয়ে যায়, তাহলে পরিস্থিতি খুবই খারাপ হবে। জি ভাইয়া, আমরা শেষ করব, প্রায় কাছাকাছি চলে আসছি। বাংলাদেশের মিডিয়াগুলো, আমরা জানি ইটস অ্যান ইমোশনাল অ্যাটাচমেন্ট ফর আস। তো আমরা কি অনেক ইমোশনালি নিউজ করে ফেলছি, মানে অতিরিক্ত ইরানের প্রতি অতিরিক্ত উত্তেজনা দেখিয়ে ফেলছি নাকি? না, এক্ষেত্রে দুটো কথাই আছে।
প্রথম কথা, এটা অনেকটা স্বতঃসিদ্ধ যে ইরানের প্রতি বাংলাদেশের মানুষের বিকজ অফ ইসরায়েল, বিকজ অফ ইসরায়েল, বিকজ অফ আমেরিকা এবং বিকজ অফ দেয়ার অ্যাক্টিভিটিস এবং প্যালেস্টাইন এখানে একটা অনেক গুরুত্বপূর্ণ, প্যালেস্টাইন একটা গুরুত্বপূর্ণ, বাইতুল আকসা তারা যে দখল করে রেখেছে সেটা একটা প্রশ্ন। পাশাপাশি ইরানের মানুষ, তারা মুসলমান, এখানে ধর্মীয় একটা সেন্টিমেন্ট কাজ করে, সবকিছু মিলে। এবং আমি একটু আগেই বলেছি যে আমেরিকা যে পরাশক্তি, সে তো বিভিন্ন জনপদ ধ্বংস করে তার প্রমাণ দিয়েছে। ফলে এই জনপদগুলো যে কিভাবে ধ্বংস করেছে, এগুলো আমাদের দেশের মানুষের কাছে পরিষ্কার। সেক্ষেত্রে আমেরিকা ইসরায়েলের বক্তব্য কিন্তু তারা পছন্দ করছে না, তাদের পক্ষে যাওয়ার কোনো কারণ নেই। সেই জন্য, এবং ওই যে মুসলিম সেন্টিমেন্ট, ইসলাম ধর্মীয় চেতনা, না এছাড়া আমাদের জার্নালিজম একটা নৈকট্য বলে কথা আছে। আপনি যার নিকটবর্তী, তার প্রতি আপনার একটা আলাদা টান, আলাদা দরদ, আলাদা ভালোবাসা থাকবে, এটা স্বাভাবিক, নর্মালি তাই হয়। তো আমাদের আমেরিকা যতটা নিকটে, তার চেয়ে ইরান অবশ্যই নিকটে, এবং ফার্সি ভাষার প্রচুর প্রভাব আছে। ইরানের সাথে আমাদের একসময় অনেক বেশি সম্পর্ক ছিল। ভারতীয় উপমহাদেশে 600 বছর ছিল ফার্সি ভাষা রাষ্ট্রীয় ভাষা হিসেবে। তো সব কিছু মিলে অনেক ঘনিষ্ঠতা, নৈকট্য থাকার কারণে ইরানকে এদেশের মানুষ ওন করে, এটা স্বাভাবিক। সেই জায়গা থেকে আবেগের প্রশ্ন আছে, কিন্তু আমি মনে করছি যে ফর্মাল বা মেইন স্ট্রিম যে সমস্ত নিউজ চ্যানেল বা মিডিয়া, এই জায়গায় আবেগের খুব একটা স্থান নেই, বরং সেখানে পাশ্চাত্যের প্রভাবিত সংবাদ আমরা দেখব বা দেখছি। আচ্ছা আচ্ছা। এর বাইরে গিয়ে সামাজিক মাধ্যমে আবেগের প্রশ্ন যেখানে আছে, সেটা হচ্ছে যে সামাজিক মাধ্যম, যেমন ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপে মেসেজ চালাচালি, কিংবা আপনার ইউটিউবে, এই সমস্ত জায়গায় সামাজিক মাধ্যম বলতে যেগুলো বোঝায়, সেই সব জায়গায় আবেগের প্রশ্ন আছে। যার যার মতো করে, যার যার ভালো লাগা, ভালোবাসার কথা প্রচার করছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে মেইন স্ট্রিম চ্যানেলে এই আবেগ, এই অনুভূতি, এই উচ্ছ্বাসগুলো খুব একটা নিউজে প্রভাব ফেলছে না, বরং সেখানে পাশ্চাত্যের প্রভাবটা বরং বেশি। জি ভাইয়া, আমরা শেষ করব। আপনি তেহরানে ছিলেন, রেডিও তেহরানে বোধহয় 10 বছরের অধিক সময় চাকরি করেছিলেন, এবং একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আপনার পরিবারের সদস্যরাও ইরানে রয়েছে, সম্ভবত আপনার ছেলে রয়েছে। তো এই বিষয়টা যদি আমাদেরকে একটু বলতেন। আমার অ্যাটাচমেন্ট বলতে, আমি রেডিও তেহরানে চাকরি করেছি সাংবাদিকতার সূত্রে, 10 বছর আমি সেখানে ছিলাম। আমি কাছ থেকে ইরানকে দেখার সুযোগ পেয়েছি। ইরানের সোশ্যাল সিকিউরিটি, তাদের সমাজ ব্যবস্থা, তাদের রাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্রীয় ব্যবস্থা, তাদের অনেক ডিপ্লোমেসি বা তাদের কর্মকাণ্ড দেখার বা বোঝার সুযোগ হয়েছে, যেহেতু সংবাদ মাধ্যমে কাজ করেছি সেই কারণে। এবং আমার ছেলে ডাক্তারি পড়ে সেখানে। এই সমস্ত জায়গা থেকে আমার একটা অ্যাটাচমেন্ট সেই অর্থে আছে। কিন্তু আমি যেহেতু 7 বছর আগে ইরান থেকে চলে এসেছি, সেই কারণে সরাসরি অ্যাটাচমেন্ট, যোগাযোগ আর ওইভাবে নেই। কিন্তু ইরানকে বুঝতে পারি এই জায়গা থেকে, যে আমি দেখেছি ইরানের জনগণ কি চায়। তাদের যে ধর্মীয় অনুভূতি, ধর্মীয় চেতনা, বিশেষ করে শিয়া মাযহাব কেন্দ্রিক যে একটা ঐক্য এবং জাতীয়তাবাদী যে একটা ঐক্য, এটা কিন্তু বিরাট ব্যাপার, যেটা আমেরিকা ইসরায়েল পাবে না। কারণ বিভিন্ন দেশের লোক মিলিয়ে ইসরায়েলি, মাল্টিন্যাশনাল আর এর অরিজিনাল ইরানি। এখানে একেবারে ইউনিক একটা জাতি হচ্ছে ইরান, যেটা আমেরিকা ইসরায়েল কারণে নেই। জি ভাই, আমরা শেষ করব। সর্বশেষ একটা প্রশ্ন, যে আরব বসন্তের সুবাতাস, এই আরব বসন্তের সুবাতাস কি আমাদের প্যালেস্টাইনের ভাই বোনেরা পাবে কিনা, কি মনে হয়? আরব বসন্ত বলতে যদি আপনি খুব মানে অ্যাকচুয়ালি মিন করেন যে আরব বসন্ত, না আমি পুরোপুরি ওইভাবে মিন করছি না, বাট আমি বোঝার একটা প্রতীকী অর্থে চলমান যে সংঘাত, যুদ্ধ, সেটাকে যদি আপনি মুক্তির সুবাতাস মনে করেন, আমি তাহলে বলবো যে নিশ্চয়ই সেরকম একটা বিষয়। কারণ হচ্ছে যে 2023 সালের 7 অক্টোবর যখন হামাস ইসরায়েলের ভিতরে গিয়ে এই অভিযান চালিয়েছে, তখন হামাস একথা কখনো ভাবেনি। আমি মনে করি সাধারণ জ্ঞান থেকে যে কথাটা আসে, যে হামাস একথা ভাবেনি যে আমরা একেবারেই মেরে দিয়ে চলে আসবো আর ইসরায়েল কিছুই করবে না, এবং এর পরিণতিতে কি হবে, কোথায় যেতে পারে, এটা ভাবিনি। এটা চিন্তা করার কোনো কারণ নেই। সেক্ষেত্রে এটা একটা পরিকল্পনার আওতায় হয়েছে বলে আমি বিশ্বাস করি, নাম্বার 1। নাম্বার 2,
হামাসের নেতাদেরকে হত্যা করা, হিজবুল্লাহকে হত্যা করা, হিজবুল্লাহর ইসরায়েল যুদ্ধে জড়িয়ে যাওয়া, ইয়েমেনের হুতিদের জড়িয়ে যাওয়া, সেখানে হামলা পাল্টা হামলা, ইরাকের রেজিস্ট্যান্স ফোর্সের জড়িয়ে যাওয়া, সিরিয়ার পক্ষ থেকে সমর্থন, সিরিয়ায় ভেতরে ইসরায়েল তুরস্ক মিলে, সিরিয়ার আমেরিকা মিলে সিরিয়ার সরকারকে উৎখাত করে দেওয়া, অনেক কিছু ঘটেছে। এই সমস্ত সব কিছুই কিন্তু মানে কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা না, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার মিল আছে। পরবর্তীতে ইতিহাসের সব কিছু ব্রেক করে ইরান ইসরায়েল এর আগে 2 দফা সংঘাত, তারপরে এইবার তো একেবারে ফর্মালি ইসরায়েল হামলা চালিয়ে বসলো ইরানে এবং ইরান পাল্টা জবাব দিচ্ছে। এই সমস্ত সব কিছুই মূলত যেহেতু ওই যে ইরানের কোচ ফোর্স বা ইরানের টার্গেটটা কি, যে মধ্যপ্রাচ্যকে আধিপত্যবাদ মুক্ত করা, মধ্যপ্রাচ্যকে মার্কিন দখলদারিত্ব মুক্ত করা, ফিলিস্তিনকে বা লেবাননের একটা অংশকে, জর্ডানের একটা অংশকে ইসরায়েলের দখলদারিত্ব থেকে মুক্ত করা, এবং এই লক্ষ্যে তারা বিভিন্ন প্রক্সি ফোর্স গঠন করেছে বা সহযোদ্ধা বা মিত্র যোদ্ধা দল সংগঠন তৈরি করতে পেরেছে, এবং বেশ কিছু রাষ্ট্রশক্তি ইরানের এই মতের সাথে একমত পোষণ করে। কেমন? সেক্ষেত্রে আমরা ধরতেই পারি, বলতেই পারি যে এই যে যুদ্ধটা, এই যে সংঘাতটা চলছে, এর মূলত লক্ষ্য মধ্যপ্রাচ্যকে সামগ্রিকভাবে মুক্তি, আপনি ঠিক বলেছেন, সামষ্টিকভাবে বা সামগ্রিকভাবে মুক্ত করা। জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ। জি।